Season 8, co-powered by Berger Home, she's a special partner Cucina Small Appliances. হাসি মুখে কঠিন কাজ করতে তারা পারে বারবার, তাই তো তারা সবার নজর কাড়ে। দিনের পর দিন সমস্ত রকমের কাজ দিদিরা অবলীলায় করে যান, তাই তাদের কুর্নিশ জানাতেই হয়, তাদের গুণগান গাইতেই হয়। সেই রকমই চারজন দিদিকে নিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। প্রথমেই আছে রাগেশ্রী ঘোষ। নমস্কার দিদি, আমি এয়ারপোর্ট 1 নম্বর থেকে আসছি। আমার জীবনের এক এবং একমাত্র লক্ষ্য ছিল নিজেকে প্রতিষ্ঠা করার, এবং সেই প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ডিরেক্টর পদে কর্মরত, আর সেই গল্পই আজকে আমি তোমাকে শোনাবো। ওকে, শুনবো তোমার গল্প রাগেশ্রী। অর্পিতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার দিদি, আমি আসছি নিউ টাউন থেকে। শারীরিক দুর্বলতাকে মানসিক জোর দিয়ে জয় করার গল্পই আজ বলতে এসছি। শুনবো কি হয়েছিল। ছোটোবেলা থেকে আমার বেসিক্যালি ইমিউনিটি সিস্টেমটা খুব লো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে কারণে এই কম বয়সে অনেক রকম শারীরিক প্রবলেমস অলরেডি এসে গেছে। তারপরে খুব কম বয়সে বাবাকে হারাই কলেজ লাইফে। তো সেখান থেকে পার করে এখন 2.5 বছরের নিজস্ব বুটিক, আর সেখান থেকে একটা টুকটাক নাম তৈরি করা হয়। ফ্যান্টাস্টিক, শুনবো তোমার সব গল্প অর্পিতা। মেহরুন মিদ্দে। নমস্কার দিদি, আমি সুন্দরবন থেকে এসেছি। আমি একজন স্কুল টিচার। আমি অনেক প্রতিকূলতার মধ্যেও কিভাবে টিচার হয়েছি সেই গল্পই তোমাকে করব। ওকে, শুনবো। রাখি মণ্ডল। নমস্কার দিদি, নমস্কার রাখি। আমি একজন হস্তশিল্পী। আমি সুভাষগ্রাম কোদালিয়া থেকে এসেছি। আমি কিভাবে একজন শিল্পী থেকে একজন ব্যবসাদার হয়েছি এবং কীভাবে সেই ব্যবসাটা বড় করে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি, সেটাই আমি তোমার সাথে গল্প করতে এসেছি। তোমার হাতের কাজ তো পেছনে দেখতে পাচ্ছি, কি সুন্দর সফট সব। গল্প করবো তোমার সাথে রাখি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়েদের চাইতে। প্রথমে একটু কথা বলবো রাগেশ্রীর সাথে। আমার মা বাবা এবং আমরা 2 বোন বেশ ভালোই ছিলাম। হঠাৎ করে আমি তখন খুব ছোট, বাবা মারা যান। মাকে তখন একটা বিরাট ভূমিকা নিতে হয় আমাদের 2 বোনকে মানুষ করার জন্য। মা চাকরি করতেন, খুব রিসেন্টলি রিটায়ার করেছেন। তো মায়ের ভূমিকা আমাদের দুজনের জীবনে এক বিরাট। মাকে দেখেছি ছোটবেলা থেকে কি করে বাইরে সামলে ঘর সামলাতে হয়। মানে মায়ের মধ্যে আমি আমার বাবাকেও দেখেছি, মাকেও দেখেছি। তো মাকে দেখে মনে হয়েছিল যে মা যদি করতে পারেন তাহলে আমি কেন পারবো না। এবং পরবর্তীকালে মা আমাদের দুজনকে এমনভাবে তৈরি করলেন, এমন করে বড় করে তুললেন, একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার যে মনোভাব উনি রেখেছিলেন, সেটাতে আমরা 2 বোনই মায়ের কাছে কৃতজ্ঞ চিরজীবন। এবং মা আমাদের দুজনকে যেমন একদিকে পড়াশুনো শিখিয়েছেন, তেমনই অন্যদিকে আমি নাচ শিখেছি, প্রফেশনালি নাচ করতাম, এখনও করি। এবং এই দুটো আমরা একই সাথে পড়াশুনোর সাথে কি করে চালাতে হয় সেটা মায়ের কাছে আমরা সেই ইন্সপিরেশন পাই। এবং পরবর্তীকালে মা যেমনভাবে আমাদের তৈরি করলেন, তাতে দেখা গেল দিদি এখানে পড়াশুনো শেষ করে বিদেশে চলে যায় এবং সেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে। তো মায়ের পরে 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 দিদিকেও যখন দেখলাম যে মা যেরম আমাদের কাছে একটা ভীষণভাবে একটা আইডল, দিদিও আমার কাছে পরবর্তীকালে সেই আইডলের রূপটা নেয়। এবং আমি এই দুজনকে দেখার পরে আমার মনে হলো যে আমাকেও কিছু একটা করতে হবে জীবনে। তো আমি কি করলাম, আমি পড়াশুনো শেষ করে আমি চাকরি জয়েন করলাম। কিন্তু সেই চাকরি তখন খুব ছোট আকারের চাকরি ছিল, মানে আমার প্রোফাইলটা খুব ছোট ছিল, কারণ যেহেতু বয়সটা খুব কম ছিল। আমাকে একটু স্ট্রাগল করতে হলো নিজের সেই জায়গাটা করতে, এবং সেই জায়গাটা তৈরি করতে আমার 14 বছর সময় লাগলো। আমি একজন একাডেমিক কাউন্সিলর ছিলাম। আজকে আমি একটি বড় অর্গানাইজেশনের প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি ডিরেক্টর স্টুডেন্টস অ্যাফেয়ার্স পদে কর্মরত। জার্নিটা আমার কাছে যেমন ভীষণই শিক্ষণীয়। এর থেকে আমি অনেক লেসন পেয়েছি জীবনে, কি করে বড় হতে হয়, কি করে কম্পিটিশনে পার্ট নিতে হয়, কি করে অন্যদের শেখাতে হয় যে নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করবে। সেটার ফলটা এখন আমি বর্তমানে আমার যারা স্টুডেন্ট, যেহেতু আমি ডিরেক্টর স্টুডেন্ট অ্যাফেয়ার্স, মানে স্টুডেন্টদের নিয়ে আমাকে কাজ করতে হয়, তো তাদের মধ্যে আমি আমার যে শিক্ষা সেটাকে দেওয়ার চেষ্টা করি এবং তাদের নিয়ে প্রতিদিন তাদেরকে নিয়ে কাজ করা, তাদের কথা শোনা। মানে বেসিক্যালি কি তুমি ওদের গাইড করেন
দ্য সেন্স তারা তাদের কেরিয়ার কিভাবে এগিয়ে নিয়ে যাবে, জীবনে কি করবে, কার কোন দিকে ন্যাক আছে সেটা কিভাবে গড়ে তুলবে, সেই জিনিসটা তুমি গাইড করো বেসিক্যালি। হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো করতেই হয়। পাশাপাশি ধরুন আমরা যেহেতু ইউনিভার্সিটি, তারা আমাদের কাছে বিভিন্ন একাডেমিক পড়াশুনো করতে আসে এবং সেটা করতে করতে অনেক সময় এরকম হয় ভীষণ মনোটনি তৈরি হয় এবং পড়াশুনো করতে ভালো লাগে না, এই বয়সটায় যেটা বেসিক্যালি হয়। তো আমরা পাশাপাশি কি করি, তাদেরকে প্রচুর সাইকোলজিক্যাল কাউন্সিলিং দেওয়া হয়। তো সেটা করতে করতে এখন দেখি যে স্টুডেন্টরা আমার কাছে এসে বলে, ম্যাডাম পড়তে ভালো লাগছে না, তাহলে আমি কি করি, আমি কি ছেড়ে দিয়ে চলে যাব? তো তখন ওকে নিয়ে বসে আমাকে ইন্ডিভিজুয়ালি কাউন্সিলিং করতে হয় যে কেন তুমি পড়বে, তোমার ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠা করতে কি লাভ হতে পারে সেটা আমি আমার নিজের জীবন দিয়ে তাকে বোঝাই। ফলে ওরা হয়তো আমাকে দেখে ভাবে যে না ঠিক আছে, ম্যাডাম যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না। তো এই ব্যাপারটা আমার ভীষণ মনে হয় এবং আমরা প্রতিদিনই সেই কাজটা করি। তো এই হচ্ছে মোটামুটি আমার গল্প এবং অন্যদের মতো না হলেও কিছুটা আমার মতো করে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে হয়তো পেরেছি। কতদিন হয়ে গেল এই কাজের সাথে যুক্ত রাখছি? 14 বছর। পরিবারে তো আছে মনে হচ্ছে, কেউ বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, পরিবারে হাজবেন্ড আছে, ছেলে আছে। তো ওরা এসছে আজকে। ছেলে কত বড়? ছেলে 7 বছর। এখনো ছোট আছে, এখন তোমার কাছে পৌঁছতে দেরি আছে। খুব ভালো লাগলো রাগেশ্বরী তোমার সাথে কথা বলে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। Thank you very much. জীবনে এগিয়ে যাও। Thank you, thank you. এবং সব মানুষকে গাইড করো ঠিক করে, সকলের থেকে প্রচুর প্রচুর ভালোবাসা নাও। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আছে। খেলাটা হচ্ছে হাতে গ্লাভস পরিয়ে দেওয়া হবে, বক্সিং গ্লাভস, আর এই যে 5টা বেলুন এখানে ঝুলছে সেগুলোকে পাঞ্চ করে ফাটাতে হবে। কে সব থেকে আগেই 5টা বেলুন ফাটাতে পারে, এই যে সব থেকে আগে ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে রাগেশ্বরী। স্টার্ট দাও, এবার ফাস্ট, জোরে মারো। একবারে রাগেশ্বরী খেলাটা শেষ করেছে 1 মিনিট 14 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। অর্পিতা, এবার তোমার সাথে কথা বলি। অনেক শারীরিক প্রতিবন্ধকতা। হ্যাঁ দিদি, আমি বাধাটা অন্যভাবে পেয়েছি, যেটা মেনলি হচ্ছে মানসিক। বাড়িতে আমরা 1 ভাই 1 বোন, বাবা মা। আমি না খুব আদুরে ছিলাম, সারা জীবনই আদুরে মানুষ, খুব প্যাম্পার্ড চাইল্ড একদম। বাট 5 বছর বয়স থেকে এখন অব্দি মনে আছে, আজকে আমার 33 বছর বয়স, এরকম কিন্তু একদিনও চাইনি আমি ওষুধ খাইনি। আমি বুঝতে পারলাম উইথ টাইম আমার ইমিউনিটি সিস্টেমটা খুব লো, চট করে যে কোনো ডিজিজ তোমাকে ধরে নেয় খুব ইজিলি। এবং যে কারণে বন্ধুরা ছোটবেলায় দেখতাম যে ওরা 5 দিন বৃষ্টিতে ভিজলে ওরা অসুস্থ হয় না, আমি 1 দিন ভিজলে অসুস্থ হয়ে যাই। বা ওদের কোল্ড ড্রিঙ্কস ওরা আরামসে খেতে পারে, আমি কেন খেতে পারি না। প্রত্যেক মাসে দেখতাম বাড়িতে আত্মীয় স্বজন বাদ দিয়ে আরেকটা কাকুর খুব আসতো, সেটা হচ্ছে ডাক্তার কাকু। আমার বাড়িতে একটা খুব সিস্টেম ছিল, ছেলে আর মেয়ে ইকুয়াল। আমি কোনোদিন কোনো ডিফারেন্স বোধ করিনি দিদি, বা আমি কোনোদিন এক চিলতে অনুভব করিনি যে আমি কোনো কিছুতে কম। এবং সেই কারণেই হয়তো সারা জীবন পড়াশোনাতেও ভালো থেকেছি, নাচ শিখেছি, আঁকা শিখেছি, ক্রিয়েটিভ জিনিসে পার্টিসিপেট করেছি, সব করেছি এবং সবসময় নিজেকে স্ট্রং মনে হয়েছে। সেই জায়গা থেকে যত বয়স বেড়েছে রোগ আরও আঁকড়ে ধরেছে, কিন্তু মানসিক দৃঢ়তা আর মানসিক শক্তিতে আমি বুঝেছি আমি উল্টো দিকে থাকা 10 জন শক্তিশালী লোকের থেকে বেশি শক্তি। কারণ আমি সব কিছু সারা জীবন করে এসেছি, অ্যাডভেঞ্চার স্পোর্টস করেছি, রিভার রাফটিং থেকে প্যারাগ্লাইডিং, সব কিছু। এবার উইথ টাইম তো কলেজে গেলাম, আমার বাবা খুব নামকরা লয়ার ছিলেন, তারপর লয়ে ভর্তি হলাম। তো লাইফটা খুব স্মুথ কাটছিল, ভীষণ ভালো জীবন, বন্ধু বান্ধব, হাজব্যান্ডের সাথে ওখানেই আলাপ হয় কলেজে, ভীষণ ভালো যাচ্ছে। হঠাৎ করে বিপর্যয়। আমার বাবা এমনি খুব ফিট মানুষ ছিলেন, একদম সুস্থ সবল, বেশি টুকটাক শরীর খারাপ যে মানুষের হয়। 2008-এর কালী পুজোর রাত্রে হঠাৎ করে, পরের দিন ছিল ভাইফোঁটা, তো খাবার খেতে বসে হঠাৎ করে দেখছি বাবা কিরকম একটা করছে, বাবা সেরিব্রাল হয়। তো হঠাৎ করে একটা সেই বলে না আকাশ ভেঙে পড়লো। আমার কিন্তু বুঝতে বেশ টাইম লেগেছিল ব্যাপারটা,
এবং যখন বুঝলাম দেখলাম দাদার ঘাড়ে সব দায়িত্ব এলো, কারণ স্বাভাবিক ব্যাপার, আমি তখনও পড়ছি। 4.5 মাস বাবা ভুগেছিলেন। হঠাৎ করে যে লাইফটা খুব স্মুথ যাচ্ছিল আরামে, হঠাৎ করে মনে হলো না পড়ে গেলাম। এবং সেই জায়গা থেকে মনে হলো সঙ্গে সঙ্গে যে না, এবার আমার পড়াশোনার সাথে কিছু করতে হবে, নিজের দায়িত্বটুকু নিজে নিই। দাদাকে এইটুকুনি সাহায্য তো আমি করতে পারি, আর কিছু করতে না পারি। পার্ট টাইম জব শুরু করলাম। পার্ট টাইম জব স্টার্ট করতে করতে তার সাথে সাথে পরীক্ষা দিলাম। আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছিলাম দিদি ফাইনাল ইয়ারে। সেই সময় তুমি মোটামুটি সুস্থ ছিলে? না, আমার স্লিপ ডিস্ক, ফাইব্রোমাইলজিয়া পর পর আক্রান্ত, তার সাথে হাজার একটা প্রবলেম। একবার সেই বললো- নিয়েই তোমার হ্যাঁ, বেড়ে হ্যাঁ, ওঠাটা হ্যাঁ। হচ্ছিল। ও আমাকে যত আঁকড়েছে আমি বলেছি দূর তেরি, আমি করেই দেখাবো, এরম একটা ব্যাপার। প্র্যাকটিস শুরু করি, 5 বছর প্র্যাকটিস করি, সিভিল ক্রিমিনাল, বেশ ভালোই প্র্যাকটিস চলছিল। বাবা লয়ার ছিল তো সেটা থেকে নিজেরও ইচ্ছে হয়েছিল, বাট আমি তখন অবধি অ্যাকচুয়ালি জীবনে কি চাইছি বুঝতাম না। পরের দিকে মনে হলো না এটা আমার ঠিক মনটা লাগছে না, কি করি। বরের ছিল ট্রান্সফারেবল জব, বরের সাথে গেলাম বাইরে আগরতলা, তারপরে আপনার ধানবাদ। সেখান থেকে বরকে বললাম অনেক দিনের তো ইচ্ছা একটা কিছু স্টার্ট করি। ও বললো স্টার্ট করো। আমার বরাবর শাড়ির ব্যবসা করার খুব ইচ্ছে ছিল, বিজনেস করব নিজের। এবার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কেউ নেই। বাপের বাড়িতে হচ্ছে সবাই লয়ার ডাক্তার, শ্বশুর বাড়িতে মোস্টলি সব প্রফেসর। ও বলেছিল লেগে পড়, দেখা যাক। সেখান থেকে শুরু করলাম রাইকমল। বুটিকের নাম রাইকমল? হ্যাঁ, বুটিকের নাম রাইকমল। অনলাইনে পুরোপুরি শুরু করার পরে প্রথম দিকে প্রচুর নেগেটিভিটি পেয়েছি। 2.5 বছর আগে যখন শুরু করেছিলাম তখন একটা হয় না, আমার মনে হয় কাছের লোকেরা দুজনকে বলবে যে একজন শুরু করেছে, হয়তো 5 জন সাপোর্ট দিয়েছিল, 15 জন কিন্তু ঘুরিয়ে নিয়েছিল। সেদিন একটা জিনিস বুঝেছিলাম, জীবনের প্রথম শিক্ষা, যতদিন সব মানুষ তোমাকে ভালোবাসবে তার মানে তুমি ওয়ার্থলেস। যেদিন মানুষ তোমার পেছনে দুটো কথা বলা স্টার্ট করবে তার মানে তুমি জীবনে কিছু করতে শুরু করছো। এই জায়গাটা বুঝেছিলাম। তো সেদিন দেখলাম কিছু লোক খুব এগিয়ে এসেছিল, সাপোর্ট দিয়েছিল, অনেক লোক কমেন্ট করেছিল ল করে শাড়ি। সেখান থেকে 1-2 মানুষ, একটা বটগাছ ছিল হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি সাপোর্ট ছিল, আর এদিক থেকে মা আর এই বাড়ির সাপোর্ট আমার দাদা বৌদি। সেখান থেকে করতে করতে আজ আমার 3,500-এর ওপর কাস্টমার অল ওভার ওয়ার্ল্ড থেকে কেনাকাটা করে। ইন হাউস স্টোর একটা করা আছে, এবছর একটা নতুন করে স্টোর করছি। তো এই নিয়ে চলছি দিদি। তো এখন আরো বেড়েছে ফাইব্রোমাইলজিয়া, কিছু গাইনোলজিক্যাল প্রবলেম এখনো আছে এরকম প্রবলেম? প্ল্যান্টার ফ্যাসাইটিস, মোস্টলি হাঁটতে পারি না, প্রচুর প্রবলেম হয়, পায়ে কালচিটে পড়ে যায়, শরীরে 3 জায়গায় স্পন্ডালাইসিস একসাথে অ্যাটাক করেছিল। তো ওরা ওদের মতন থাকুক, আমি আমার মতন, কি আছে। আমি সারাদিনে 3 থেকে 4 ঘন্টা ঘুমোই, এতটাই কাজ করি, বিকজ কাজ আমাকে বাঁচিয়ে রেখেছে। এটা তো ভালোবাসার জায়গা, এই ভালোবাসা অনেক কষ্ট করেই ভালোবাসা বাঁচা। লটা যে পড়লে সেটা কি হলো? ওটা আর করলাম না। 5 বছর যখন প্র্যাকটিস করেছিলাম তখন একটা জিনিস দেখেছিলাম, 99 যখন জ্বর হতো না তখন ও ইচ্ছা করছে না, কাজ ভালো হচ্ছে, কোটে লোকে নাম বলছে। এইটা না প্যাশন, আর প্যাশন যে প্রফেশন সেটা ফার্স্ট যখন আমার সিনিয়র শুনেছিলেন খুব আনন্দ পেয়েছিলেন, বলেছিলেন প্যাশন আর প্রফেশন সব মানুষের কিন্তু সেম হয় না, লেগে থাক হবে তো। সেই জায়গা থেকে করা। আর এখন রোগ আছে ডেফিনেটলি, পার ডে প্রচুর মেডিসিনস নিতে হয়, সব কিছু করতে হয়। আমার বায়ার্স যারা কাস্টমার্সরা ভীষণ সাপোর্টিভ। সেই জায়গা থেকে দিদি আজকে রাইকমলের নাম ছড়াতে পারছি, এবং অনেকটা পথ এখনো চলা বাকি, অনেক স্বপ্ন আছে, সত্যি তো করবই, এইটা জানি সত্যি করবই, তার জন্য যতটা দেবা ততটা দেবো। আমার অনেক শুভেচ্ছা রইল অর্পিতা। এখানে সব দিদিরা আসে তাদের লড়াইয়ের গল্প বলতে। থ্যাংক ইউ। তোমার লড়াইয়ের গল্পটা একটু অন্যরকম। হ্যাঁ, আমাদের একটুখানি শরীর খারাপ হলে আমরা দূর কাজে যাব না, আজকে অফিসে যাবো না, শুয়ে থাকবো কম্বল মুড়ি দিয়ে, ওঠে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, ম্যাচ করছে। সেখানে তোমার এত শরীরে প্রবলেম থাকা সত্ত্বেও তুমি আজকে লড়াই করে নিজের ব্যবসা প্রতিষ্ঠিত করেছো, এবং প্রত্যেক দিন তুমি এভাবে কঠিন লড়াই করে যাচ্ছ। হ্যাঁ দিদি, আই উইশ ইউ অল দ্য বেস্ট অর্পিতা। থ্যাংক ইউ সো মাচ দিদি। কিপ গোয়িং অর্পিতা, এভাবে জীবনে আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদি, আশীর্বাদ করো। ইউ আর দ্য ফিটেস্ট। তোমার সামনে আমরা অনেক বেশি কমজোর। ভালো থেকো, থ্যাংক ইউ। একবারে মারো। ছেড়ে দাও, নেক্সট যাও। दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के হাতের ফোর্সটা একবারে আনো। हाँ दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के दम खम ভেরি গুড।
কবিতা খেলাটা শেষ করেছে 58 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মেহরুন, সুন্দরবন থেকে এসছো? হ্যাঁ দিদি। কি করো তুমি? দিদি আমি রিসেন্টলি একটা স্কুলে জব পেয়েছি। আচ্ছা। আমরা 3 ভাই বোন, 2টো দাদা, আমি একা, বাবা মা এবং 40 জনের জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা। সুন্দরবনের একটা প্রত্যন্ত দ্বীপ, চারিদিকে নদী, রিমোট এরিয়া, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন একদম। কি নাম গ্রামের? গোসাবার ঠিক অপোজিটে চণ্ডীপুর গ্রামের নাম। আমার যখন ছোটবেলা তখন ওখানে পাকা রাস্তাও ছিল না, মানে সবই মাটির রাস্তা, নো ইলেকট্রিক্স। আর আমাকে প্রাইমারি স্কুল যেতে হতো প্রায় 1 ঘন্টা হেঁটে। তারপরে প্রাইমারি স্কুল যেতাম প্রত্যেক দিন এইভাবে। তো 4 পর্যন্ত কাটলো। তারপরে 5 নদী পেরিয়ে অন্য আরেকটা দ্বীপে হাই স্কুলে পড়তে যেতে হতো। তো সেটা ছিল আরও এক বিশাল জার্নি। প্রত্যেক দিন নদী পেরিয়ে বোটে উঠে তারপরে আরেকটা জায়গায় নেমে সেখান থেকে হেঁটে তারপরে হাই স্কুল যেতে হতো। অনেকবার হয়েছে বোট উল্টে গিয়েছে, বোট ধাক্কা লেগে হয়তো পুরো জল ঢুকে গিয়েছে, আমরা বোটের ওপরের সাইডে বসে আছি। অনেকবার এমন হয়েছে বর্ষাকাল, কাদা রাস্তা, নদীর রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে হতো। কতবার পড়ে গিয়েছি, ওই কাদার মধ্যে পড়ে স্কুল বন্ধ হয়ে গেল, বাড়ি ফিরে এসেছি। পড়াশোনায় খুব ভালো ছিলাম দিদি। তার মধ্যে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করলাম, এইচএস পড়তে গেলাম আবার অন্য একটা দ্বীপে, সেটা অনেকটা দূর, প্রায় 1 ঘন্টা পায়ে হাঁটতে হতো। তারপর নদী পেরিয়ে, বোটে করে নদী পেরোতে হতো, নদী পেরিয়ে তারপর স্কুল। সেখান থেকে পড়াশোনা ভালোই চলছিল। এর মধ্যে 2009 সালের 25শে মে দিদি আয়লা, ওটা আমাদের লাইফকে পুরো চেঞ্জ করে দিয়েছিল। আয়লার দিন সকালবেলাও আমরা নদীর রাস্তার উপর দাঁড়িয়ে আছি, দেখছি আবহাওয়াটা খুব খারাপ। ওরকম প্রায়ই হয়, নদীর ধারে একটু আবহাওয়া বেশি খারাপ হয়। হঠাৎ করে দেখলাম 1/2 ঘন্টার মধ্যে পুরো বান ডেকে গেল নদীতে, সারা পাড়া বন্যা হয়ে গেল। নদীর যে রাস্তাটা ছিল ওটা পুরো ভেঙে গেল, ভেঙে গিয়ে গ্রামের মধ্যে জল ঢুকে গেল এবং আমার বাড়ি, আমি দাঁড়িয়ে দেখছি যে এতটা জল তখন। ওই বছরই আমি এইচএস দেব, তখন পড়াশোনা ভীষণ মাত্রায় হচ্ছিল। তো হঠাৎ করে ভীষণ একটা দুর্ঘটনা। তারপরে 3 দিন মতো আমাদের ঘরগুলো তো বাসযোগ্য আর ছিল না, সব নোনা জল ঢুকে গিয়েছিল। পুরো ঘরবাড়ি এতটা করে জল ছিল 1 মাস মতো। তোমরা সবাই কোথায় গেলে তখন? পাড়ায় একটা 3 তলা বাড়ি ছিল, ওটা ছিল পাড়ার উপপ্রধানের বাড়ি। তো উনি আমাদেরকে ডাকলেন যে এখানে সবাই চলে এসো তোমরা। শুধু নিজেদের ডকুমেন্টস, কাগজপত্রগুলো নিয়ে ওনার বাড়িতেই চলে গেলাম ওই রাত 10টায়। প্রায় জলের মধ্যে 40 মিনিট যেতে হলো। রাতটা কাটালাম, তারপরে বাড়ি ফিরলাম সকালবেলা। খাওয়ার তো গল্প নেই, খাওয়ার জলও নেই, সব নোনা হয়ে গিয়েছে। তারপর আমাদের রিলেটিভরা ওখান থেকে গিয়ে আমাদের নিয়ে এসেছিল, বললো এইভাবে থাকা সম্ভব না, খাওয়া দাওয়া কিছুই হচ্ছিল না। 20 দিন প্রায় পড়াশোনা থেকে ডিটাচ। তারপরে আবার আমি একা ফিরে গেলাম। ওখানে মোটামুটি বাসযোগ্য তখন কিছুই ছিল না, শুধু কি খাটের ওপর থাকা যেত এইটা, আর নদীর কোনো রাস্তা ছিল না। আমি বললাম 1 ঘন্টা প্রায় হেঁটে স্কুলে যেতে হতো, ওই 1 ঘন্টা রাস্তা ছিল না। আর খাওয়ার জল দিদি অন্য আরেকটা দ্বীপ থেকে নৌকা করে সপ্তাহে 1 দিন আনতে হতো। সপ্তাহে 1 দিন সবাই মিলে গিয়ে নিয়ে আসতাম, সারা সপ্তাহ ওইটা খেতাম। আর খাওয়ার জল কি সেই তেষ্টা মেটানোর মতো, মানে ইচ্ছে মতো নয়। স্নান করতে যেতাম প্রায় 1.5 ঘন্টা হেঁটে, একটা পুকুর বেঁচে ছিল, না হলে স্নান করার সব পুকুর নোনা হয়ে গিয়েছিল। আর একটা দিদি সমস্যা হয়েছিল আয়লার পরেই যে ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে ওই মশা এত পরিমাণে হয়েছিল যে আমরা খেতে বসলেও, আমরা কথা বললেও মশারির মধ্যে কন্টিনিউয়াসলি থাকতে হতো। কিন্তু এই পরিস্থিতিতে তোর পড়াশোনাটা চলছিল? আমি শুধুমাত্র পড়াশোনার জন্যই ফিরে গিয়েছিলাম, সেটা খুব কষ্ট করে দিদি হচ্ছিল। তো এইরকম ভাবে কষ্টের দিন কতদিন চললো? এইভাবে কষ্টে দিদি প্রায় 3 মাস কেটেছে। টিউবওয়েলগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল আমাদের দ্বীপটাতে, পুকুরগুলো প্রায় 2-3 বছর ওইভাবে নোনা জলই ছিল।
তো এইভাবেই তুমি এইভাবে এইচএস দিলাম, এইচএসে আমি স্টার পেলাম দিদি, বাহ 80% মার্কস পেলাম। ভেরি গুড। তারপরে আমার ইচ্ছে ছিল এবং বাড়ির লোকজনদেরও ইচ্ছে ছিল যে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়ি। তো আমার গ্রামে ইংলিশ অনার্স ওই দিকের কলেজগুলোতে বিশেষ নেই, তার জন্য আমাকে কলকাতায় ভর্তি হতে হলো। বঙ্গবাসী কলেজে ভর্তি হলাম, ক্যানিংয়ে থাকতাম, ক্যানিং থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাতায়াত করে করে পড়াশোনা হ্যাঁ, করো। হ্যাঁ, হ্যাঁ, এখন তুমি কি করছো মেহরুন? এখন আমি বাসন্তী হাই স্কুলে দিদি একটা কাজ পেয়েছি আচ্ছা, সেখানে পড়াচ্ছো? খুব রিসেন্টলি। হ্যাঁ, আমি বিএ পাশ করলাম দিদি, তারপরে বিএড করলাম, তারপরে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে স্পোকেন ইংলিশের ওপর 20 মাসের একটা কোর্স করলাম, বাহ। তারপরে এমএ করলাম। ঠিক আছে, এখন আমি 1 মাস হচ্ছে একটা চাকরি পেয়েছি, আর আমি টিউশন পড়াই দিদি ফার্স্ট ইয়ার থেকে। ভেরি গুড মেহরুন। তো এখন সেই বাড়িঘর, যে বাড়িঘর একদিন জলে ডুবে গেছিল, এখন কি অবস্থা আছে? এই বাড়িঘরগুলো সব ঠিক করা হয়েছে, এখন ওখানে 1 বছর হচ্ছে দিদি ইলেকট্রিক গিয়েছে, ওখানে এখন পাকা রাস্তা হয়েছে, এখন অনেকটা ডেভেলপ আগের থেকে। অনেক সময় আমরা খবরের কাগজে পড়ি যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে ছেলে মেয়েদের পড়াশোনা করানো হয় না, তাদেরকে তাড়াতাড়ি 14-15 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু সেই রকমই একটি গ্রাম থেকে আজকে মেহরুন এসে এত বিপদের সম্মুখীন হয়েও আজকে এমএ বিএড করে পড়াশোনা সে ছাড়েনি এবং আজকে সে নিজে প্রতিষ্ঠিত পড়াশোনায়। ভেরি গুড মেহরুন। খুব ভালো থেকো মেহরুন, আমার অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। থ্যাংক ইউ দিদি। Start, go, come on. মেহরুনের টাইম 1 মিনিট 35 সেকেন্ড। রাখি, এবার তোমার সাথে কথা বলি। শুরু হলো কিভাবে এই কাজ তোমার? এই হস্তশিল্পের কাজ শিখলে কোথায়? আমিও সুন্দরবন বাসন্তীর মেয়ে, তাই সেখানে তো এইসব কোনো মানে সেরকম শেখার কোনো ব্যবস্থাই ছিল না। তা আমি দমদম এয়ারপোর্টে আমার বদ্দির বাড়িতে থেকে আমি দমদম এয়ারপোর্টে 1 নম্বর সর্বভারতীয় কলাকেন্দ্র একটা স্কুল ছিল, সেখানে আমি সফটওয়্যারের ট্রেনিংটা প্রথমে করি। তারপর আমি সুরেন্দ্রনাথ কলেজ থেকে আর্ট অ্যান্ড ক্রাফটের কোর্স করি এবং সেই সময় কাজ করতে করতেই আমার দিদির বাড়ির পাশে একজন ডিসিডিআইসিতে সার্ভিস করতেন। উনি আমার হাতের প্রোডাক্টগুলো দেখে, আমার হাতের কাজ দেখে ওনার খুব পছন্দ হচ্ছে, তখন উনি আমাকে ডিসিডিআইসির সাথে যুক্ত হলাম। আমি মেলা করতাম, নানান রকম হস্তশিল্প মেলা করতাম। 2001-এ আমি হস্তশিল্প প্রতিযোগিতায় ভাগ নিই এবং সেখানে আমি দ্বিতীয় হই। তারপরে আমি মানে আমার এই পথটাকে বেছে নিই যে না, আমি এই পথটাতে ধরেই এগিয়ে যাব, আমি কিভাবে বড় হতে পারি সেটাই চিন্তা ভাবনা করতে করতে সেই সময় আমার হাজব্যান্ড যে এখন হয়েছেন তার সাথে হঠাৎ একদিন আলাপ। আমি 2002 আমার তার সাথে অলরেডি বিয়ে হয়ে যায়। সেটা আমার বাড়ির লোকজন কেউ মেনে নেয়নি, শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি কারোর সাথে সেরকমভাবে আমার সম্পর্ক ছিল না। তাও শ্বশুরবাড়িতে 2 মাস পরে মেনে নিয়েছিল, কিন্তু সেরকমভাবে বাপের বাড়ি মেনে নেয়নি। বাপের বাড়ি 8 বছর পরে মেনে নিয়েছে। যখন দেখলাম কারোর সাথে কোনো আমার যোগাযোগ নেই, মানে ঠিক নিজেকে সবার সাথে মানিয়ে নিতে পারছি না, তখন আমি এবং আমার হাজব্যান্ড বললাম যে আমরা আমাদের নিজেদের মতো একটা দুনিয়া বেছে নিই। সেই সময় আমরা ত্রিপুরা আগরতলাতে মাল পাঠাতাম এখান থেকে, যে দাদা নিয়ে যেতেন, উনি আমাকে বললেন দিদি আপনারা চলুন ত্রিপুরা আগরতলাতে, ওখানে কোনো ম্যানুফ্যাকচারিং নেই, এসব কোনো কাজের হাতের কাজের জিনিস নেই, আপনারা খুব ভালো রেসপন্স পাবেন ওখানে। আমার হাজব্যান্ডও যথারীতি নিজের কাজ ছেড়ে আমার কাজের সাথে যুক্ত হলো এবং আমাকে বললো তোমার কাজটা নিয়ে এগিয়ে চলো, তোমার কাজের যে সম্মান, যে ভালোবাসা, সেটা আমার খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ডও আমার হাতে হাত মিলিয়ে আমার এই কাজে যুক্ত হলেন এবং 1 বছর পর আমার ছেলে হলো। তখন আমরা আগরতলাতে চলে গেলাম। যেই ভদ্রলোক আমাদের নিয়ে গেলেন সে একটা 2 নম্বরই করলো। সে আমাদের নিয়ে গিয়ে বলল যে আমরা কলকাতা থেকে কারিগর নিয়ে এসেছি। সেটা শুনে আমাদের যেন মানে পায়ের তলায় আর মাটি থাকলো না। মানে খুব অল্প টাকা নিয়ে কিছু আমাদের মাল মেটেরিয়ালস ছিল, সেগুলো নিয়ে গিয়ে আমরা চলে গেলাম। ওখানে কিছু ভালো লোক তো নিশ্চয়ই সব জায়গাতেই থাকে, কিছু ভালো লোকের সাথেও আমরা যুক্ত হলাম। তারা বললেন কোনো ভয় নেই,
মানে আপনি কাজটা চালিয়ে যান। যেই বাড়িতে থাকতাম তার পাশের বাড়িতে একটা মুদি দোকান ছিল, সে 3 মাস আমাদের মানে তার দোকান থেকে মুদি জিনিস আদার্স সব কিছু দিল, বলল আপনার যতক্ষণ না দাঁড়াতে পারছেন এই জায়গাতে আমি আপনাদের হেল্প করব। তারপরে আমি ওখানে 4 বছর কাজ করি, কিন্তু কাজ করে ব্যবসাও খুব বড় করেছিলাম, 30-35 জন মেয়েকে ট্রেনিং দিয়ে কাজ করিয়েছিলাম, কিন্তু আমি আর সেখানটা থাকতে পারছি না। মানে ওখানে অ্যান্টি সোশ্যালের কিছু উৎপাত আমাকে বিরক্ত করতে লাগলো। আমার ধরুন 2 বস্তা মাল যাচ্ছে, 20,000 টাকার আমি মাল পাঠালাম, বললো ওই তো 1 লাখ টাকার মাল পাঠিয়েছো, এক্ষুনি আমাকে 5,000 দিতে হবে, এক্ষুনি 10,000 দিতে হবে। যখন তখন এসে ছেলেও আস্তে আস্তে বড় হচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে না, এখানে আর থাকা যাবে না। এমনকি একদিন মার্কেটে আমার হাজব্যান্ডকে ধরে টর্চার করলো। আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম এখানে আমি আর 1 মুহূর্ত থাকবো না। 1 সপ্তাহের ভিতরে আমরা ফ্লাইটের টিকিট কেটে আমরা কাজের মেয়েগুলোকেই শুধু বলেছিলাম, তাদের জন্য আমারও দুঃখ হয়, তারা মানে আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে এসছে, প্রত্যেকটা মেয়ের চোখে জল, বলছে আজকে যেটুখানি আমরা যা হয়েছে দিদি তোমার জন্য। তো সব ওখান থেকে টাকা পয়সা নিয়ে সব আসতে পারিনি, শুধু 36,000 টাকা আমরা নিয়ে এসেছি। তাহলে তোমাকে আবার নতুন করে এখানে সেটআপ হ্যাঁ, পুরো নতুন করে এখানে সেট আপ করলাম এবং নতুন করে প্রত্যেককে আবার ট্রেনিং দিয়ে আমার তাদের শিখিয়ে তাদের দিয়ে আবার আমি কারখানা সেট আপটা করলাম। সেটা কোথায় গিয়ে করলে? সেটা সুভাষ গ্রামে। তোমার বাড়ি ওখানে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি ওখানে। তার পাশে আমার হাজবেন্ড ট্রান্সপোর্টের ব্যবসা চালু করলো। এই টয়েস ব্যবসায় করার জন্য একটা ছোট্ট গাড়ি কিনেছিলাম, মাল পাঠাবো বড় বাজারে, যেহেতু ভাড়া গাড়ি করে পাঠাই, নিজের একটা গাড়ি থাকলে, তখন আমি মানে একটা গাড়ি কিনলাম। সেটা কি করলো আমার হাজবেন্ড, পুরো সাউথটা মানে যত গিফট আইটেমের দোকান ছিল সেখানে নিয়ে নিয়ে আমাদের কারখানার পুরো মাল সাপ্লাই করতো। একটা থেকে আরেকটা গাড়ি করলো, তারপরে আরো 2টো গাড়ি করলো, মোট টোটাল আমার 4টে গাড়ি হলো। কত বছর হলো তোমার এই ব্যবসা? আমার এই ব্যবসা 22 বছর, আমি বিয়ের আগে থেকেই করতাম। তো সেই 22 বছরে কেন হঠাৎ মনে হলো যে আমি সফট টয়েজের ব্যবসা করবো? বা এটা ব্যাপারে তোমার জানতে কি করে? অ্যাকচুয়ালি সফটওয়্যারের ব্যবসাটা মানে জাস্ট সে সময় শখে, মানে শখে বলতে একটা টেডি বিয়ার কিনতে গিয়ে আমার মনে হলো যে মানে টেডি বিয়ারটা আমি সেই সময় কিনতে পারলাম না। তখন আমি সেই দোকানকে বললাম আমি টেডি বিয়ার বানিয়ে একদিন তোমার দোকানে দেবো। সেই থেকে তোমার তৈরি শুরু হলো? হ্যাঁ, হ্যাঁ। শুধু টেডি বিয়ার নিয়ে কাজ করো? হ্যাঁ, সফটওয়্যারেরই নানান রকম ভ্যারাইটিস, আমার 300-র ওপরে আইটেম রয়েছে। আমি পুরো সফটওয়্যারের কোর্সটাই করেছি। খুব ভালো থাকো, রাখি, এইভাবেই জীবনে এগিয়ে যাও। চল। রাখি খেলাটা শেষ করেছে 32 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রাখি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অর্পিতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে রাগেশ্রী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে মেহরুন 5 পয়েন্টস। রাখির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অর্পিতা পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, রাগেশটি পছন্দ ইন্ডাকশন ওভেন, মেরুনের পছন্দ মিক্সার গ্রাইন্ডার। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট ইমন। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। শব্দের সঙ্গে ফুলের সম্পর্ক আছে। বলো অর্পিতা। গন্ধ। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে স্যান্ডউইচ মেকার। 3 জন নায়কের ছবি ঘুরবে টিভি স্ক্রিনের মধ্যে, একটি ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই নায়কের ছবির গান শোনাতে হবে।
অর্পিতা हर घड़ी সঙ্গে কুচিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রেসার কুকার। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। ও, তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। গান অনুযায়ী চিঠির সাথে সম্পর্কিত শব্দটা কোনটা? বলো মেরুন। ঠিকানা। 5 পয়েন্টস। ঠিকানা নেই, সঙ্গে প্রেসার কুকার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘুরবে, একটি অক্ষর এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে ওই অক্ষরটি দিয়ে গান শুরু করতে হবে। অর্পিতা पायलिया हो ওকে 5 পয়েন্টস। সঙ্গে টোস্টার। মন হয়ে যাক। পিয়ারে 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 পিয়ারে, তারে বিনা লাগে নাহি মারা জিয়া রে, ও তারে বিনা লাগে নাহি মারা জিয়া রে। नैनों ने थारी कैसा जादू किया रे, नैनों ने थारी कैसा जादू किया रे, थारे बिना लागे नहीं मारा जिया रे, ओ थारे बिना लागे नहीं मारा जिया रे। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মশলাদানি। बदन पे सितारे लपेटे हुए, ओ जाने तमन्ना किधर जा रही हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। কোন শব্দ দিয়ে এই গানটার মধ্যে চেহারাকে বোঝানো হয়েছে? বলো অর্পিতা। बदन 5 পয়েন্টস। बदन पे सितारे लपेटे, সঙ্গে মশলাদানি। ओ जाने तमन्ना किधर जा रही हो। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট কৌশিক ব্যানার্জি। অভিনয় রাউন্ড। প্রথম টপিক, একটি প্রচলিত কথা। তো সেলাই থেকে চণ্ডী পাঠ। 5 পয়েন্টস। এবার সেকেন্ড টপিক, একটা জায়গা দেখাচ্ছে। বলো
অর্পিতা মাছের বাজার। রাইট। কিভাবে বুঝলে? ওই তো মাছের আঁশ ছাড়াচ্ছিল, তারপর বড় বড় রুই মাছগুলোকে কাটছিল, তারপর ভেতরে ঢুকিয়ে দিয়ে দিল। কি করে বুঝলে রুই মাছ? ওইটা বড় সাইজ না, রুই মাছ, একটু ইলিশ মাছটা সরু হয়। কাতলা ছোট হয়? না, রুই কাতলা। 5 points. থার্ড টপিক কি দেখাচ্ছে দেখো। বলো রাখি। টানা রিক্সা। রাইট। 5 points. 4 নম্বর টপিক গানের লাইন। বলো অর্পিতা। खई के पान बनारस क्या बात। वाला, खुल जाए बंद अकल का ताला। 5 points. শেষ টপিক কোন জায়গা দেখাচ্ছে দেখো। বলো রাখি। কোট। কি করে বুঝলে? যা যে বসে রয়েছেন সেটা সেই মোমেন্টটাও দেখালো, হুজুরের কাছে মাপ চাইছে সেটাও দেখালো। 5 points. জোরে একটা হাততালি দেওয়ার জন্য। থার্ড রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অর্পিতা 15 পয়েন্টস। চলে এসো অর্পিতা। গ্রসারিজ দেবো। অর্পিতার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে রাখি 10 পয়েন্ট। রাখির জন্য রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে রুটি মেকার এবং গিফট হ্যাম্পার। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করব আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী, কলেজ স্ট্রিট জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য রয়েছে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনি বা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য রয়েছে ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। কাকড়া, ঠাকুর, পটল প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো অর্পিতা। কাঁঠাল। বোঝাও। কাকড়ার কা, ঠাকুরের ঠা, আর পটলের ল, কাঁঠাল। 20 পয়েন্ট সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রোওভেন। সম্পর্কের প্রশ্ন। তোমার বর, তার একমাত্র পিসি, তার একমাত্র ভাইয়ের বউ তোমার কে?
শাশুড়ি মা। বুঝিয়ে দাও। আমার বরের পিসি মানে আমার শ্বশুরের বোন, আর তার ভাইয়ের বউ মানে আমার শাশুড়ি মা। একদম 20 পয়েন্টস, সঙ্গে মাইক্রোওভেন। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। ধাঁধা, ফসলকে রক্ষা করতে কীটনাশক চাই, পড়ুয়া মানুষকে বইয়ের বলে যায়। এবার বলো রাগেশ্রী। পোকা। বোঝাও। কীটনাশক লাগে ফসলের পোকা তাড়াতে, আর বইয়ের পোকা বলা হয় যারা খুব বই পড়ে। 20 পয়েন্টস, সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার দলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 4.1 অডিও স্পিকার। আতা, পট, চাক, যে কোনো একটি অক্ষর নেবে নিচ থেকে, যেটা ওপরে 3টে শব্দে যে কোনো জায়গায় বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো অর্পিতা। লটা নেব, ঠিক আছে? চাকের মধ্যে বসাবো মাঝখানে হবে চালক, পটের পরে বসাবো হবে পটল, আর আতার মাঝে বসাবো হবে আলতা। 20 পয়েন্টস, সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দেখো কি আসছে। ছবিটাকেও শূন্যস্থান পূরণ করতে হবে, দুটো শব্দে উত্তর দন্তের ন দন্তের স দেওয়া আছে। এবার বলো রাখি। দেরাদুন রাইস। রাখি বলছে দেরাদুন রাইস, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে রাখি স্কোর গিয়ে দাঁড়ালো 60, কিন্তু যার স্কোর এই খেলার পরে সব থেকে বেশি সেই আজকের উইনার, আজকে দিদি নাম্বার 1 অর্পিতা বন্দ্যোপাধ্যায় উইথ 90 পয়েন্টস। এটা তোমার উইনারের ট্রফি অর্পিতা। থ্যাংক ইউ। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশন। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে সোনার হার, মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার, আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট পাউচার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য মিয়া আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। খুব ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সবাইকে। আপনারাও সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল। এরপরে দেখবেন আলো ছায়া।